আজকে আমরা ই-কমার্স চ্যাপ্টারের যে বিষয়টা সম্পর্কে পড়ব তার নাম হলো ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম হলো এমন একটি প্রযুক্তি নির্ভর ব্যবস্থা যার মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ী অনলাইনে অর্থ লেনদেন করতে পারে, ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। এটি ই-কমার্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যেখানে ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদান করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন প্রযুক্তি যেমন ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইত্যাদি ব্যবহার করা হয়। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের প্রধান সুবিধা হলো এটি দ্রুত, নিরাপদ এবং 24 ঘন্টা উপলব্ধ। ব্যবহারকারী ঘরে বসেই পণ্য বা পরিষেবার জন্য অর্থ প্রদান করতে পারেন। এটি কাগজবিহীন লেনদেন নিশ্চিত করে এবং অনেক সময় ও খরচ বাঁচায়। আশা করছি বুঝতে পারছি আমরা। একদম সোজা ভাষায় বললে, ইলেকট্রনিক মোডে যদি আমি টাকা ট্রান্সফার করি, অর্থাৎ টাকা দিতে পারি অথবা টাকা গ্রহণ করতে পারি, তাকেই বলা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এবারে আমরা দেখে নেব টাইপস অফ পেমেন্ট। পেমেন্ট বা অর্থ প্রদানের বিভিন্ন ধরন রয়েছে, যা লেনদেনের পদ্ধতি, মাধ্যম এবং রিসিভারের ধরন অনুসারে পরিবর্তিত হয়। এই সমস্ত পেমেন্ট পদ্ধতি মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলছি আমরা ট্র্যাডিশনাল পদ্ধতি এবং একটাকে বলছি আমরা ইলেকট্রনিক বা আধুনিক পদ্ধতি। প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে। সবার প্রথম দেখে নেওয়া যাক টাইপস অফ ট্র্যাডিশনাল পেমেন্ট মেথড, অর্থাৎ প্রথাগত বা যেটা চলে আসছে পেমেন্ট মেথড সেটা। এর মধ্যে প্রথমেই আমরা দেখে নেব ক্যাশ পেমেন্ট। সেটা কি? ক্যাশ পেমেন্ট হলো সবচেয়ে প্রচলিত ও প্রাচীন পদ্ধতি, যেখানে গ্রাহক পণ্যের বিনিময়ে সরাসরি নগদ টাকা প্রদান করে। এটি দ্রুত ও সরল পদ্ধতি হলেও নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ এবং বড় অঙ্কের লেনদেনে ঝামেলা সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি একটি দোকানে গিয়ে বই কিনে হাতে নগদ টাকা দিয়ে দেন। বোঝাতে পারলাম? এরপর আমরা দেখে নেব চেক পেমেন্ট। চেক পেমেন্ট এমন একটি পদ্ধতি যেখানে পেমেন্ট চেকের মাধ্যমে করা হয়। এটি নির্দিষ্ট ব্যক্তির নামে ইস্যু করা হয় এবং ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন বা তোলা যায়। যদিও এটি নিরাপদ পদ্ধতি, কিন্তু প্রসেসিং সময় বেশি লাগে। বোঝা গেল? এখানে সময়টা বেশি লাগে। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক হাসপাতালের বিল পরিশোধ করতে ব্যাংক চেক ব্যবহার করেন। এবারে আমরা দেখে নেব ডিমান্ড ড্রাফট। কাকে বলে? ডিমান্ড ড্রাফট একটি ব্যাংক দ্বারা ইস্যু করা নিশ্চিত পেমেন্টের একটি মাধ্যম, যা সাধারণত দূরবর্তী স্থানে অর্থ পাঠাতে ব্যবহৃত হয়। এটি নিরাপদ কারণ এটি প্রাপক ব্যতীত অন্য কেউ তুলতে পারে না। যেমন একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি দিতে একটি ডিমান্ড ড্রাফট ব্যবহার করে। এবার একটু ডিডিটা একটু বুঝে নিই। আমি ধরে নিচ্ছি আমি কোনো একটা ইউনিভার্সিটিকে ভর্তির জন্য টাকা পেমেন্ট করব। ধরে নিচ্ছি অ্যামাউন্টটা 10,000। এবার আমি বলছি ধরো আজ থেকে 10 বছর আগের কথা, যেখানে নেট ব্যাংকিং বা অনলাইন পেমেন্ট বলে সেভাবে কিছু ছিল না। তখন পেমেন্ট কিভাবে হতো? এই ডিডি বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। কি হতো পদ্ধতিটা? আমি ব্যাংকে যেতাম, ব্যাংকে গিয়ে আমার ইউনিভার্সিটি যে অ্যাড্রেসে ডিডি বানাতে বলেছে সেই অ্যাড্রেসের সাপেক্ষে একটা ডিডি তৈরি করতাম এবং 10,000 টাকা ব্যাংক জমা রেখে দিত। 10,000 টাকা ব্যাংক জমা রেখে আমাকে একটা কাগজ দিত। কাগজটা দেখতে অনেকটা চেকের মতো, যেখানে লেখা থাকতো যে 10,000 টাকা ওই পার্টিকুলার ব্রাঞ্চে গিয়েই তোলা যাবে এবং একটা নামে ইস্যু হতো, যে নামটা হলো ওই ইউনিভার্সিটির নাম। তার মানে কি, ওই কাগজটা যার হাতেই থাক না কেন সে টাকা তুলতে পারবে না। কে তুলতে পারবে? শুধুমাত্র ওই ইউনিভার্সিটির লোকেরাই বা অথরাইজ স্টাফরাই ওই পার্টিকুলার একটা ব্রাঞ্চ থেকে টাকাটা তুলতে পারবে। বোঝা গেল? এটা হলো ডিডি, অনেক নিরাপদ। এরপর আমরা দেখে নেব টাইপস অফ ইলেকট্রনিক পেমেন্ট মেথড বা আধুনিক পেমেন্ট মেথড। দেখিনি
ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে, যেগুলো ব্যবহারকারীর সুবিধা, প্রযুক্তি এবং লেনদেনের ধরনের উপর ভিত্তি করে আলাদা হয়। মূলত এগুলির মাধ্যমে পণ্য বা সেবার মূল্য অনলাইনে পরিশোধ করা যায়। নিচে প্রধান প্রধান ধরনের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের ব্যাখ্যা ও উদাহরণ দেওয়া হলো। সবার প্রথম যেটা সম্পর্কে আমরা জানবো তা হলো ক্রেডিট কার্ড পেমেন্ট। ক্রেডিট কার্ড পেমেন্ট পদ্ধতিতে ব্যবহারকারী ব্যাংক থেকে একটি ক্রেডিট কার্ড গ্রহণ করে, যা দিয়ে সে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারে। এমনকি তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলেও ব্যাংক আগে টাকা পরিশোধ করে দেয় এবং পরবর্তীতে ব্যবহারকারী সেই টাকা ব্যাংকে জমা দেয়। উদাহরণস্বরূপ, ফ্লিপকার্টে একটি ল্যাপটপ কেনা হলো এবং এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহার করে তার মূল্য দেওয়া হলো। এক্ষেত্রে আগে থেকে ব্যাংকে টাকা রাখার প্রয়োজন নেই। ব্যাংক আমাকে একটি কার্ড দিয়েছে, কার্ডের একটা লিমিট আছে, সেই অনুযায়ী আমি টাকা খরচ করতে পারবো, সেই লিমিট অনুযায়ী, এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দিয়ে দিলেই হয়ে গেল। এরপর যেটা সম্পর্কে জানবো তা হলো ডেবিট কার্ড পেমেন্ট। এই পদ্ধতিতে ক্রেতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হয়, অর্থাৎ নিজের টাকায় লেনদেন। উদাহরণস্বরূপ, এসবিআই ডেবিট কার্ড ব্যবহার করে আইআরসিটিসিতে ট্রেনের টিকিট বুক করা। ডেবিট কার্ড এর আরেকটা নাম হলো এটিএম কার্ড। এটা কি? এটা হলো অ্যাকচুয়ালি এমন একটা কার্ড যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক। একদম সোজা ভাষায়, আমার ব্যাংকে যদি 5,000 টাকা থাকে ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে এই ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে 5,000 টাকার আমি কেনাকাটা করতে পারবো, বা 5,000 টাকা আমি এটিএম এর মাধ্যমে তুলে নিতে পারবো। বোঝাতে পারলাম? এরপর আমরা দেখে নেব নেট ব্যাংকিং। নেট ব্যাংকিং পদ্ধতি একটি অনলাইন পরিষেবা যা ব্যাংক অ্যাকাউন্টধারীকে ব্যাংকের ওয়েবসাইট লগ ইন করে সরাসরি টাকা পাঠাতে বা পেমেন্ট করতে দেয়। এটি নিরাপদ ও তাৎক্ষণিক লেনদেনের সুবিধা দেয়। উদাহরণস্বরূপ, আইসিআইসিআই নেট ব্যাংকিং ব্যবহার করে একটি বিদ্যুৎ বিল অনলাইনে পরিশোধ করা হলো। নেট ব্যাংকিং কিছুই না, ব্যাংকের অনেক কাজ, একটা হিউজ পার্সেন্টেজ কাজ আমি ঘরে বসেই আমার পার্সোনাল কম্পিউটারে বা আমার মোবাইলের মাধ্যমে আমি করে নিতে পারি, যেটাকে নেট ব্যাংকিং বলা হয় বা ইন্টারনেট ব্যাংকিং বলা হয়। বোঝা গেল? এরপর আমরা দেখে নেব মোবাইল ওয়ালেট। মোবাইল ওয়ালেট পদ্ধতি একটি ডিজিটাল অ্যাপ্লিকেশন যেখানে আপনি আগে টাকা রিচার্জ করে রাখেন এবং পরে তা ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। যেমন ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি আমরা এখন হামেশাই ব্যবহার করছি। এইটা হলো একটা মোবাইল ওয়ালেট। উদাহরণস্বরূপ বলা হয়েছে, বিগ বাস্কেটে মুদির পণ্য কেনা হলো এবং পেটিএম ওয়ালেট দিয়ে মূল্য পরিশোধ করা হলো। এরপর আমরা দেখে নেব ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউপিআই পদ্ধতি একটি অত্যাধুনিক পেমেন্ট সিস্টেম যা মোবাইলের মাধ্যমে একটি ভিন্ন ভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা লেনদেন করার সুযোগ দেয়। এটি রিয়েল টাইম পেমেন্ট এবং কোনো ওয়ালেট ছাড়াই কাজ করে। উদাহরণস্বরূপ, একজন বন্ধুকে জিপে ব্যবহার করে তার ইউপিআই আইডিতে টাকা পাঠানো হলো। এটাও তোমরা এখন প্রায়ই করে থাকছো, বা তোমরা না করলেও গার্জিয়ানরা করছে। তোমাদের অনেকেরই বয়স যেহেতু এখনো 18 হয়নি, সুতরাং অনেকেই ইউপিআই ব্যবহার করার পারমিশন পাও না। 18 হয়ে গেলে তোমরাও পেয়ে যাবে পারমিশন। এবারে আমরা দেখব ই কয়েন বা ডিজিটাল কারেন্সি। ই কয়েন বা ডিজিটাল কারেন্সি পদ্ধতি একটি সম্পূর্ণ ভার্চুয়াল মুদ্রা, যেমন বিটকয়েন, যার মাধ্যমে অনলাইন লেনদেনও করা যায়, যদিও এটি এখনো কিছু দেশে সীমিত বা নিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত হয়। একদম সোজা ভাষায় বললে, এই ডিজিটাল কারেন্সি হলো এমন একটা কারেন্সি যেটা তুমি ফিজিক্যালি কখনোই ধরতে পারবে না বা দেখতে পারবে না, পুরোটাই ভার্চুয়াল।
যার মাধ্যমে অনলাইন লেনদেনও করা যায়। যেমন কিছুদিন আগেই টেসলা কোম্পানি ঘোষণা করেছিল যে তার টেসলা গাড়ি এই বিটকয়েনের মাধ্যমে কেনা যাবে। বোঝাতে পারলাম? এবারে আমরা দেখে নেব কন্ট্রা পেমেন্ট। সেটা কি? কন্ট্রা পেমেন্ট এমন একটি পদ্ধতি যেখানে দুই পক্ষ একে অপরের কাছে অর্থ পাওনা থাকে এবং সেটিকে সমন্বয় করে চূড়ান্ত পরিমাণ পরিশোধ করা হয়। এই পদ্ধতিটি সাধারণত ব্যবসায়িক পরিবেশে ব্যবহৃত হয়, যেখানে দুটি কোম্পানি একে অপরের কাছ থেকে পণ্য বা পরিষেবা গ্রহণ করে, যেটা নর্মালি আমাদের বাস্তব জীবনেও করে থাকি। দুই বন্ধু এ এবং বি দুজনেই দুজনের কাছে টাকা পায়, কেউ বেশি পায় কেউ কম পায়। আলটিমেটলি হিসেব করে কাটছাট করে যে বেশি টাকা পেত সে তাহলে ও ব্যালেন্সটা মিলিয়ে বাকি টাকাটুক পায়। এটাকেই বলছি আমরা কন্ট্রা পেমেন্ট। এবারে আমরা দেখে নেব ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম বা মূল্য বিনিময় ব্যবস্থা। ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে পণ্য, সেবা বা তথ্যের বিনিময়ে মানুষ, প্রতিষ্ঠান বা সরকার একে অপরের সঙ্গে লেনদেন করে। এই ব্যবস্থা ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং ই কমার্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আমরা দেখিনি মূল্য বিনিময় ব্যবস্থার ধরনগুলো। প্রথম যেটা সম্পর্কে জানবো তার নাম হলো বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম মানে হলো বিনিময় প্রথা। একদম প্রথম বা আদিম যুগে যে পদ্ধতিতে জিনিসপত্র আদান প্রদান হতো, এখানে কোনো টাকা ব্যবহার করা হয় না। একটি পণ্য বা সেবার বিনিময়ে অন্য পণ্য বা সেবা দেওয়া হয়। এবারে এর একটি উদাহরণ দেখে নিই। একজন কৃষক 5 কেজি ধান দিয়ে একজন মুচির কাছ থেকে একটি জুতো নিল। তার মানে কি এখানে কোনো টাকা পয়সা লেনদেন হলো না, ধানের পরিবর্তে জুতো এক্সচেঞ্জ হলো বা বিনিময় হলো। এরপর দেখে নেব আমরা মনিটারি এক্সচেঞ্জ সিস্টেম বা মুদ্রা ভিত্তিক বিনিময় ব্যবস্থা। এখানে বিনিময়ের জন্য টাকা ব্যবহার করা হয়, যেটি আজকের দিনে সবচেয়ে বেশি প্রচলিত। আমরা একটা দাম ঠিক করিনি কোনো জিনিসের, সেই অনুযায়ী আমরা লেনদেন করি। যেমন একজন ছাত্র বই কিনতে টাকা দিয়ে বই বিক্রেতার কাছ থেকে বই নিল। বোঝা গেল? এবার আমরা দেখে নেব ইলেকট্রনিক এক্সচেঞ্জ সিস্টেম। এখানে অনলাইন লেনদেন বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে মূল্য বিনিময় হয়। ই কমার্স ও অনলাইন ব্যাংকিং এই ব্যবস্থার অংশ। একটা উদাহরণ দেখিনি। অ্যামাজনে মোবাইল কিনে ইউপিআই অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধ করা হলো। এটাকে বলা হলো ইলেকট্রনিক এক্সচেঞ্জ সিস্টেম। মানে ইলেকট্রনিক পদ্ধতিতেই আমার অ্যাকাউন্ট থেকে টাকা মার্চেন্টের কাছে চলে গেল, অর্থাৎ যে বিক্রি করছিল তার কাছে, এবং ইলেকট্রনিক পদ্ধতিতেই আমি অর্ডারটা দিলাম, ইলেকট্রনিক পদ্ধতিতেই আমার কাছে পণ্য বা পরিষেবাটা পৌঁছাবে। বোঝা গেল? এবার আমরা দেখে নেব ক্রেডিট এক্সচেঞ্জ সিস্টেম বা ঋণ ভিত্তিক বিনিময় ব্যবস্থা। ক্রেতা সরাসরি মূল্য প্রদান করে না, পণ্য বা সেবা গ্রহণ করার পর নির্দিষ্ট সময়ে কিস্তিতে বা সুদসহ টাকা ফেরত দিয়ে দিতে হয়। বোঝা গেল? ইএমআই যেগুলোকে বলি আমরা। যেমন কেউ কিস্তিতে একটি ল্যাপটপ কিনে প্রতি মাসে টাকা পরিশোধ করে, এটাও আজকের দিনে করি আমরা। এরপর চলে এসছে ইনফরমেশন বা ডেটা এক্সচেঞ্জ সিস্টেম, তথ্য ভিত্তিক বিনিময় ব্যবস্থা। এটা কি? এখানে তথ্য বা ডেটা বিনিময়ের মাধ্যমে মূল্য সৃষ্টি হয়। আধুনিক ডিজিটাল অর্থনীতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ। গুগল ব্যবহারকারী সার্চ ডেটা ব্যবহার করে বিজ্ঞাপন দাতার কাছ থেকে অর্থ উপার্জন করে। একদম সোজা ভাষায় গুগলে গিয়ে আমরা যা সার্চ করি সেই সার্চ হিস্ট্রি গুগল বিভিন্ন অনলাইন বিজনেস যারা করে বা ই কমার্স সাইটগুলো আছে তাদেরকে বিক্রি করে, এবং সেই অনুযায়ী গুগল সেই কোম্পানির কাছ থেকে টাকা। এবারে আমরা বিশদে ক্রেডিট কার্ড সিস্টেম সম্পর্কে একটু জানব। ক্রেডিট কার্ড হলো একটি প্লাস্টিক বা মেটাল কার্ড
যা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান তাদের গ্রাহককে প্রদান করে। এর মাধ্যমে গ্রাহক তাৎক্ষণিকভাবে টাকা ছাড়াই কেনাকাটা বা সেবা গ্রহণ করতে পারেন এবং নির্দিষ্ট সময় পরে সেই টাকা ব্যাংকে পরিশোধ করে। এটি এক ধরনের শর্ট টার্ম লোন সিস্টেম, যেখানে গ্রাহক ক্রেডিট কার্ডের লিমিট পর্যন্ত টাকা ব্যবহার করতে পারেন। বুঝতে পারলাম? একদম সোজা ভাষায় একটি নির্দিষ্ট লিমিট অবধি, সেই লিমিটটা আমি ধরে নিচ্ছি 1 লাখ টাকা। তাহলে ব্যাংক থেকে আমাকে 1 লাখ টাকা দিয়েছে, সেই 1 লাখ টাকা আমি কেনাকাটা বা অন্য কোনো কিছুর মাধ্যমে খরচ করতে পারবো এবং সেটা ব্যাংক দ্বারা নির্ধারিত সময় যেটা আছে, সেটা কোনো ক্ষেত্রে 1 মাস বা কোনো ক্ষেত্রে আরো কম দিন, এর মধ্যে আমাকে টাকাটা ব্যাংকে আবার জমা করে দিতে হবে। বোঝা গেল? এবারে আমরা দেখে নেব ক্রেডিট কার্ড সিস্টেমের প্রধান উপাদানগুলি। প্রথম যেটা আছে সেটার নাম হলো কার্ড হোল্ডার। সেটা কি? যে ব্যক্তি ক্রেডিট কার্ড ব্যবহার করে, অর্থাৎ আমি। এরপর ইস্যুইং ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে এবং কার্ড হোল্ডারকে ক্রেডিট লিমিট দেয়। এবারে মার্চেন্ট, যে বিক্রেতা বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রেডিট কার্ড পেমেন্ট গ্রহণ করে। এবারে আমরা দেখব অ্যাকোয়ারিং ব্যাংক, যে ব্যাংক মার্চেন্টের হয়ে ক্রেডিট কার্ডের লেনদেন প্রক্রিয়া করে। এবারে আমি দেখব কার্ড নেটওয়ার্ক। তোমরা হয়তো অনেক সময় লক্ষ্য করবে যে কার্ডের নিচে লেখা থাকে ভিসা, মাস্টার কার্ড অ্যাকচুয়ালি লেখা থাকে না, দুটো গোল গোল থাকে। এরপর আমেরিকান এক্সপ্রেস বলে লেখা থাকে, ইত্যাদির মতো কোম্পানি যারা লেনদেনের প্রক্রিয়াটি পরিচালনা করে এবং ইস্যুইং এবং অ্যাকোয়ারিং ব্যাংকের মাধ্যমে একটি সেতু বন্ধন বা ব্রিজ হিসেবে কাজ করে। এবারে আমরা দেখে নেব ক্রেডিট কার্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্মস। প্রথম আমরা যা সম্পর্কে জানবো তার নাম হলো ক্রেডিট লিমিট, যেটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। গ্রাহক সর্বোচ্চ কত টাকা কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, সেটি হলো ক্রেডিট লিমিট। এরপর দেখবো আমরা বিলিং সাইকেল। সেটা কি? প্রতি মাসে নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে করা সব লেনদেনকে একত্রিত করে একটি বিল তৈরি করা হয়। সাধারণত 30 দিনের একটি সাইকেল হয়। স্টেটমেন্ট ডেট, যেদিন ব্যাংক আপনার মাসিক বিল তৈরি করে। পেমেন্ট ডিউ ডেট, বিল পরিশোধের শেষ তারিখ। নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট না করলে জরিমানা বা সুদ পর্যন্ত ধার্য করা হতে পারে। বোঝা গেল? এবার আমরা দেখব মিনিমাম অ্যামাউন্ট ডিউ। পুরো বিল না দিয়ে অন্তত যে অঙ্কটি পরিশোধ করতেই হবে সেটি হলো মিনিমাম অ্যামাউন্ট ডিউ। তবে কেবল এই অংশ দিলে বাকি টাকার ওপর সুদ বা ইন্টারেস্ট ধার্য করা হয়। ইন্টারেস্ট রেট বা এপিআর, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। নির্ধারিত সময়ের মধ্যে পুরো টাকা না দিলে বাকি টাকার ওপর সুদ ধার্য করা হয়। ভারতে এটি 30 থেকে 45% বার্ষিক হারে হয়। এবার দেখব গ্রেস পিরিয়ড। সেটা কি? বিল তৈরি হওয়ার পর নির্দিষ্ট কিছু দিন, অর্থাৎ 15 দিন থেকে 18 দিন পর্যন্ত সুদ ছাড়াই টাকা পরিশোধ করার সুযোগ দেওয়া হয়। একে বলা হয় গ্রেস পিরিয়ড। এবার দেখব ক্যাশ অ্যাডভান্স। ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তোলা যায়, তবে এর জন্য উচ্চ সুদ বা ফি প্রযোজ্য। বোঝা গেল? লেট পেমেন্ট ফি, সময় মতো বিল না দিলে জরিমানা ধার্য করা হয়, একে লেট পেমেন্ট ফি বলে। এবার দেখব আমি ইএমআই বা ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। বড় কেনাকাটার টাকা ছোট ছোট মাসিক কিস্তিতে ভাগ করে শোধ করা যায়, একে বলা হচ্ছে ইএমআই। আশা করছি ক্রেডিট কার্ডের বিষয়টা বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা জানবো যে বিষয়টা সম্পর্কে, তার নাম হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, বা ছোট করে একে বলা হয় ইএফটি।
ইএফটি হলো এক ধরনের ইলেকট্রনিক পদ্ধতি যার মাধ্যমে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। এটি কাগজের চেক বা নগদ টাকার মতো ঐতিহ্যবাহী লেনদেন পদ্ধতির চেয়ে দ্রুত, নিরাপদ এবং আরও সুবিধাজনক। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নিচে দেওয়া হলো। এবার একে একে আমরা দেখে নিই। সবার প্রথম যেটা সম্পর্কে জানবো তার নাম হলো এনইএফটি, পুরো নাম ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এনইএফটি হলো একটি জনপ্রিয় পদ্ধতি যা ব্যাচ ভিত্তিক অর্থ স্থানান্তরের ব্যবস্থা, অর্থাৎ 30 মিনিট অন্তর লেনদেন প্রক্রিয়াকরণ হয়। অর্থাৎ সারাদিনে, অর্থাৎ 24 ঘন্টায় 48 বার ব্যাচ ভিত্তিক অর্থ স্থানান্তর হয়। এটি সাধারণত ছোট ও মাঝারি পরিমাণ লেনদেনের জন্য ব্যবহৃত হয়। এর কোনো সর্বনিম্ন সীমা নেই, তবে সর্বোচ্চ সীমা ব্যাংক ভেদে বিভিন্ন হতে পারে। একদম সোজা ভাষায়, আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবো, সে পরিমাণ যাই হোক না কেন, সেটি আমি এনইএফটি বা ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আমরা পাঠাতে পারবো। সঙ্গে সঙ্গে টাকাটা যাবে না, একটু সময় লাগবে, চলে যাবে। এবারে আমরা দেখব আরটিজিএস, যার পুরো নাম হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। আরটিজিএস হলো একটি উচ্চ মূল্যের লেনদেনের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ব্যবস্থা, যেখানে টাকা তাৎক্ষণিকভাবে স্থানান্তর হয়। এখানে প্রতিটি লেনদেন স্বতন্ত্রভাবে এবং রিয়েল টাইমে সম্পন্ন হয়। এর সর্বনিম্ন লেনদেনের সীমা সাধারণত 2 লাখ টাকা। বোঝাতে পারলাম? এবারে দেখব আমরা আইএমপিএস, যার পুরো নাম হলো ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম। আইএমপিএস হলো একটি 24/7 তাৎক্ষণিক স্বল্প পরিমাণ ফান্ড ট্রান্সফার ব্যবস্থা, অর্থাৎ বেশি টাকা এখানে পাঠানো যায় না, স্বল্প পরিমাণ। এটি মোবাইল, ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম এর মাধ্যমেও করা যায় এবং এর মাধ্যমে দ্রুত এবং যে কোনো সময় টাকা পাঠানো যায়, এমনকি ছুটির দিনেও। বুঝতে পারলে? এবারে আমরা দেখব ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। ইউপিআই হলো একটি মোবাইল ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা যা ব্যবহারকারীদের একটি ভার্চুয়াল পেমেন্ট বা ভিপিএ বা মোবাইল নাম্বার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে এবং গ্রহণ করতে সাহায্য করে। এটি একটি সহজ এবং সুরক্ষিত ব্যবস্থা। অলরেডি ইউপিআই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এর একটি আইডি হয়, যে আইডি অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে একজন আরেকজনকে টাকা পাঠাতে পারে। এবারে আমরা দেখে নেব ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন। যখন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো দোকানে বা অনলাইনে কেনাকাটা করা হয়, তখন এটিও এক ধরনের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। কার্ড সোয়াইপ বা ট্যাপ করার মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিক্রেতার অ্যাকাউন্টে টাকা স্থানান্তর হয়ে যায়। এবারে আমরা দেখব অনলাইন বিল পেমেন্ট এবং ডাইরেক্ট ডেবিট। এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিভিন্ন বিল, যেমন বিদ্যুৎ বিল, ফোন বিল বা মাসিক কিস্তি পরিশোধ করা হয়। তার মানে অটোমেটিক টাকা কেটে যায়। এবারে আমরা দেখব এটিএম ট্রানজ্যাকশন। এটিএম থেকে টাকা তোলা বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করাও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অন্তর্ভুক্ত। বুঝতে পারলাম? এবারে আমরা দেখে নেব পেপারলেস বিল অ্যান্ড ইটস টাইপস। পেপারলেস বিল হলো একটি ডিজিটাল বিলিং পদ্ধতি যেখানে গ্রাহকদের কাছে কাগজের পরিবর্তে ইলেকট্রনিক মাধ্যমে, যেমন ইমেল, এসএমএস, মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে বিল পাঠানো হয়। এই বিলিং ব্যবস্থায় কাগজ, ডাক পরিষেবা বা প্রিন্টিংয়ের প্রয়োজন হয় না, ফলে এটি পরিবেশ বান্ধব, দ্রুত এবং খরচ সাশ্রয়ী। পেপারলেস বিল মূলত বিভিন্ন ধরনের সেবা ও লেনদেনের জন্য ডিজিটালভাবে সংরক্ষণ ও প্রেরণ করে। বোঝা গেল? এই পদ্ধতির অন্যতম সুবিধা হলো যে গ্রাহক যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তার বিল দেখতে ও পরিশোধ করতে পারে। এতে বিল হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে না এবং বিল সংরক্ষণ করে রাখাও সহজ হয়ে যায়।
তাছাড়া এটি প্রশাসনিক খরচ কমায় এবং অটোমেটিক পেমেন্ট রিমাইন্ডারও পাঠানো যায়। এবারে আমরা একে একে ধরনগুলো দেখে নিই। ইলেকট্রনিক ইউটিলিটি বিল, এটি বিদ্যুৎ, গ্যাস বা ইন্টারনেট পরিষেবার বিল যা ইমেল বা মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকের কাছে পাঠানো হয়। ক্রেডিট ডেবিট কার্ড ই স্টেটমেন্ট, ব্যাংক বা ফিনান্স কোম্পানির মাসিক লেনদেনের বিবরণ গ্রাহকের ইমেইলে বা অ্যাপে পাঠায়। যেমন এইচডিএফসি ব্যাংক মাসের শেষে ক্রেডিট কার্ড ব্যবহারের ই স্টেটমেন্ট পাঠায়। এবার আমরা দেখে নেব মোবাইল বিল। এটা প্রিপেড মোবাইলের ক্ষেত্রে সাধারণত হয় না, কিন্তু পোস্টপেড মোবাইলের ক্ষেত্রে হয়। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা যেমন এয়ারটেল, জিও মাসিক বিল ইমেল বা মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠায়। তারপর আমরা দেখে নেব ই ইনভয়েস। সেটা কি? এটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্য বা পরিষেবার বিক্রয়ের জন্য জেনারেট করা একটি ডিজিটাল চালান। এটি জিএসটি রেজিস্টার্ড ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী যদি কোনো পণ্য অ্যামাজনে বিক্রি করেন, তবে সেই বিক্রয়ের একটি ই ইনভয়েস জেনারেট করা হয়। বোঝাতে পারলাম? আমরা নর্মালি অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে যাই কিছু কিনি, সবেরই আমরা ই ইনভয়েস একটা পাই এবং প্রোডাক্টের সাথে কোনো কোনো সময় একটা পেপারের মাধ্যমে ইনভয়েস পাঠানো হয়। এবার আমরা দেখব ই মেডিকেল বিল। হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র চিকিৎসা পরিষেবা শেষে ডিজিটালভাবে বিল পাঠায়। যেমন অ্যাপোলো হসপিটাল চিকিৎসা শেষে রোগীকে এসএমএস ও ইমেইলের মাধ্যমে বিল পাঠায়। এবারে আমরা দেখব মডার্ন পেমেন্ট ক্যাশ। আধুনিক অর্থ প্রদানের পদ্ধতিতে শুধু কাগজের টাকা বা ফিজিক্যাল ক্যাশ নয়, বরং ডিজিটাল এবং ইলেকট্রনিক পদ্ধতি যুক্ত হয়েছে। এগুলোকে ব্রডলি ভাগ করা যায় নিচের ভাগগুলোতে। দেখিনি, প্রথম যেটা সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ক্যাশ, অর্থাৎ প্রচলিত মুদ্রা, নোটস বা কয়েন ব্যবহার করে পেমেন্ট করা। উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, দোকান থেকে একটি জিনিস কিনে 500 টাকার নোট দিয়ে দাম আমরা দিয়ে দিলাম। তারপর আছে ডেবিট কার্ড পেমেন্ট। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কার্ড, কেনাকাটা করলে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যায়। উদাহরণ, সুপার মার্কেটে 2000 টাকার কেনাকাটা করে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিলাম। তারপর দেখব আমরা ক্রেডিট কার্ড সিস্টেম। গ্রাহক ব্যাংক থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নিয়ে কেনাকাটা করতে পারে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে হয়। উদাহরণ, 10,000 টাকার মোবাইল কিনে ক্রেডিট কার্ডে ইএমআই কেটে শোধ করা। এরপর দেখে নিই মোবাইল ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট। স্মার্টফোন অ্যাপের মাধ্যমে টাকা রাখা ও লেনদেন করা যায়, যেমন পেটিএম, গুগল পে ওয়ালেট, ফোনপে ওয়ালেট ইত্যাদি। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ভারতের সবচেয়ে জনপ্রিয় আধুনিক পেমেন্ট সিস্টেম। শুধু মোবাইল নম্বর বা ইউপিআই আইডি দিয়েই ব্যাংক থেকে ব্যাংকে তাৎক্ষণিকভাবে টাকা ট্রান্সফার করা যায়। দোকানে কিউআর কোড স্ক্যান করে 500 টাকা পেমেন্ট করা হলো। বোঝা গেল? এবারে দেখব ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানো বা বিল পরিশোধ। উদাহরণ, নেট ব্যাংকিং দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো। এবার দেখব প্রিপেইড কার্ড। আগে টাকা লোড করে রাখা হয়, তারপর কেনাকাটায় ব্যবহার করা যায়। একদম সোজা ভাষা, এটি কোনো ব্যাংকের কার্ড না, একটি কার্ড যেটিতে আগে থেকে টাকা লোড করা যায় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। উদাহরণ দেখে নিই, যেমন গিফট কার্ড, মেট্রো কার্ড, পেটিএম প্রিপেইড কার্ড। এরপর দেখে নেব আমরা কন্ট্যাক্টলেস পেমেন্ট। কার্ড বা মোবাইল কেবল ট্যাপ করলেই টাকা কেটে যায়, পিনও দিতে হয় না, সেটি আবার নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত। উদাহরণ, এনএফসি এনেবলড ক্রেডিট বা ডেবিট কার্ড। এখন যদিও বেশিরভাগ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডই তোমাদের এনএফসি এনেবলড, যার মানে এগুলো দিয়ে ট্যাপ করেই পেমেন্ট করা যায়। যদিও এখানে একটা সিকিউরিটি ইস্যু আছে, যেহেতু ট্যাপ করলেই করা যাবে, খুব কাছাকাছি ওই পিওএস মেশিনের কাছে যদি নিয়ে আসা হয় তাহলে টাকা কেটে নেয়। আমি যেমন ব্যক্তিগতভাবে এইটা খুব একটা পছন্দ করি না, তাই আমি আমার সমস্ত কার্ডে এই কন্ট্যাক্টলেস পেমেন্টটাকে ডিসেবল করে রেখেছি। চাইলেই আবার সেটা অ্যাপ থেকে বা নেট ব্যাংকিং থেকে আমি এটাকে অন করে নিতে পারি।
এবারে দেখবো আমরা BNPL বা বাই নাও পে লেটার। এটি নতুন ডিজিটাল ক্রেডিট ব্যবস্থা। গ্রাহক তাৎক্ষণিকভাবে জিনিস কিনে পরে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দেয়। এটি কিন্তু ক্রেডিট কার্ড না, কোনো পার্টিকুলার সংস্থা, যেমন অ্যামাজনের আছে। এটি উদাহরণ হিসেবে বলছি আমরা, অ্যামাজন পে লেটার দিয়ে এখন জিনিস কেনা এবং পরের মাসে টাকা দেওয়া যায়। এটি ফ্লিপকার্টেরও আছে। এটি হলো তাৎক্ষণিকভাবে তোমাকে জিনিসটা দিয়ে দেবে, 1 মাসের মধ্যে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। এবারে দেখে নিই আমরা QR কোড পেমেন্ট। এটা আমরা রোজ দিন করে থাকছি প্রায়। দোকানদারের দেওয়া QR অর্থাৎ কুইক রেসপন্স কোড স্ক্যান করে সরাসরি টাকা পাঠানো, যেমন টি স্টলে পেটিএম QR এর মাধ্যমে 20 টাকা দিয়ে দেওয়া। এবারে আমরা দেখে নেব ইলেকট্রনিক ক্যাশ। ইলেকট্রনিক ক্যাশ বা ই ক্যাশ হলো একটি ডিজিটাল মুদ্রা ব্যবস্থা, যেখানে অর্থ ডিজিটাল আকারে সংরক্ষণ ও ব্যবহার করা হয়। কাগজের টাকা বা ধাতব মুদ্রার পরিবর্তে এটি এমন একটি প্রযুক্তি নির্ভর পেমেন্ট সিস্টেম যা অনলাইন এবং অফলাইন উভয় লেনদেনে ব্যবহৃত হতে পারে এবং এর মাধ্যমে অর্থ প্রদানের কাজ দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়। ইলেকট্রনিক ক্যাশ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ডিজিটাল আকারে ব্যবহারকারীর অ্যাকাউন্টে বা স্মার্ট কার্ডে লোড করা হয় এবং তা পেমেন্টের সময় ব্যবহার করা হয়। বোঝা গেল? একদম সোজা কথায়, অর্থ ফিজিক্যালি আমার হাতে থাকবে না, আমার কোনো না কোনো অ্যাকাউন্টে থাকবে, সেটা যে কোনো ধরনের ইলেকট্রনিক অ্যাকাউন্টে থাকবে। আমরা এবার ইলেকট্রনিক ক্যাশের ধরনগুলো দেখে নিই। প্রথম যেটা সম্পর্কে জানবো সেটা হলো স্মার্ট কার্ড বেসড ই ক্যাশ। একটি প্লাস্টিক কার্ডে, যেমন এটিএম কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, একটি মাইক্রোচিপে টাকা সংরক্ষিত থাকে। ব্যবহারকারী সরাসরি দোকানে কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারে, যেমন মেট্রো স্মার্ট কার্ড, প্রিপেইড ডেবিট কার্ড ইত্যাদি। নেটওয়ার্ক বেসড ই ক্যাশ, সেটা কি? এখানে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংক বা পেমেন্ট নেটওয়ার্ক থেকে টাকা ট্রান্সফার করা হয়। দেখিনি উদাহরণ পেপ্যাল, গুগল পে, ফোনপে, ইউপিআই পেমেন্ট ইত্যাদি। এবার দেখিনি আমরা অনলাইন ই ক্যাশ। সম্পূর্ণ অনলাইনে ভার্চুয়াল অর্থ ব্যবহার করা হয়। এটি সাধারণত অনলাইন শপিং, সাবস্ক্রিপশন বা গেমসে ব্যবহৃত হয়। দেখিনি উদাহরণ অ্যামাজন পে ব্যালেন্স বা পেটিএম ওয়ালেট। অফলাইন ই ক্যাশ, সেটা কি? এখানে টাকা আগে থেকেই কার্ড বা ডিভাইসে লোড করা থাকে, ইন্টারনেট ছাড়াই লেনদেন সম্ভব। উদাহরণ মেট্রো রেল স্মার্ট কার্ড, প্রিপেইড ট্রাভেল কার্ড ইত্যাদিগুলো। ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভার্চুয়াল মুদ্রা। এটি সম্পূর্ণ বিকেন্দ্রীভূত অর্থাৎ ডিসেন্ট্রালাইজড এবং কোনো ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে না। উদাহরণ বিটকয়েন বা এথেরিয়াম, রিপল এইগুলো। এবার দেখিনি আমরা প্রিপেইড ই ক্যাশ। এখানে আগে টাকা রিচার্জ করে পরে ব্যবহার করা হয়, যেমন গিফট কার্ড, অ্যামাজন প্রিপেইড ব্যালেন্স, পেটিএম প্রিপেইড কার্ড ইত্যাদিগুলো। মোবাইল বেসড ই ক্যাশ, মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা জমা, স্থানান্তর ও খরচ করা হয়। উদাহরণ ফোনপে ওয়ালেট, এম-পেসা, যদিও এটা আফ্রিকায় খুব জনপ্রিয়। এম-পেসাটা আমাদের ইন্ডিয়াতেও ছিল, এখন খুব একটা ব্যবহার হয় না এটা। আশা করছি এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো এবং যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের সমস্যাগুলো। আমি আশা করছি আরও বিস্তারিতভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।